লার্জ, এক্সট্রা লার্জ, ঠিক আছে? এস এক্সট্রা লার্জ, বোর্ডসে স্টোক হাই, ঠিক আছে? বোর্ডসে স্টোকটা বেশি, লার্জে একটু কম, স্মলে আরেকটু কম, ঠিক আছে? এটা আপনারা মাপতে পারবেন আপনাদের পিস্টনেও। সাপোজ 108 এসএমসি 108 106 সবগুলোর পিস্টন সাইজ সেম, ঠিক আছে? জাস্ট স্টোকের যেটা কানেক্টিং রড আর সিলিন্ডারের হেডের উপরে ডিপেন্ড করে তার হচ্ছে ক্যাপাসিটি। তো এখানে 16 সিলিন্ডারের ভিতরে 12 সিলিন্ডার হচ্ছে আপনার লো স্টেজ, 4 সিলিন্ডার হচ্ছে হাই স্টেজ। এই কম্প্রেসর আপনার টোটাল 5টা স্টেপে চলতে পারবে। 33%, 50%, 67, 83, 100 5টা স্টেপে চলতে পারবে। তো যখন আপনার 33% চলে তখন লো স্টেজ থেকে 2টা, হাই স্টেজ থেকে 4টা এট এ টাইম রান করে। দেখো না, 2টা না এখানে 2টা, এখানে 2টা, মানে 2টা পিস্টন বা একটা হেড, ওইখানে 2টা পিস্টন বা একটা হেড এট এ টাইম রান করে। এরপরে যখন 50% যায় তখন হেড একটাই থাকে লো স্টেজে, হাই স্টেজে রান করে 4টা আর 2টা হেড। স্যার আপনার কাছে আপনি কন্টিনিউ করুন। এরপরে আপনার যখন 66% বা 67% রান করে তখন দেখা যায় আরেকটা সিলিন্ডার চালু হয়, ঠিক আছে? লো প্রেসারে দুটো, হাই প্রেসারে লো প্রেসারে দুটো। এরপরে 83% তখন হাই, লো সাইডে আরো দুটো। যখন 100% যায় তখন লো সাইডে 4টা, হাই সাইডে 12টা। এটার একটা লিস্ট আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন সলিনয়েড কোন পাশে সলিনয়েড কয়েল আছে আমি এটা মার্ক করে দিচ্ছি। কম্প্রেসর মোটর 132 কিলোওয়াটের মোটর, এটা 132 কিলোওয়াটের মোটর, 132 কিলোওয়াটের মোটর 1450 আরপিএম, ওয়েট ব্রান্ড। আর এটা যখন ক্যাপাসিটি কমবে বাড়বে, এটার সাথে অ্যাম্পিয়ার আপনার কমবে বাড়বে। টোটাল এটা দেওয়া আছে 314 কিলোওয়াট, 314 অ্যাম্পিয়ার, 240 অ্যাম্পিয়ার। এটা ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম রানিং অ্যাম্পিয়ার কিন্তু 240। আপনারা ওইখানে দেখবেন যে আমি যখন 100% চালাবো 240 পড়ে গেছে কিনা, তখন এটা ট্রিপ করবে। এটার ভিতরে একটা সেন্সর আছে। আমরা যদি প্রথম যে প্রবলেমগুলোতে পড়ছি তার ভিতরে এই একটা প্রবলেম, এটা গরম হয়ে যায় তো ট্রিপ করছে, এখান থেকে ট্রিপ করছে, সেন্সর ট্রিপ করছে। আচ্ছা, এই অয়েল সেপারেটরটা, এই মডেলটা 2012 সালে সেভ্রো বের করছে। এই অয়েল সেপারেটর না 2006 সালে এই অয়েল সেপারেটরের ডিজাইন আছে। আগে ছিল আপনার হরিজন্টাল, দুইটাই অয়েল সেপারেটর, এই জায়গায় একটা, এটার পরে একটা, ঠিক আছে? ওরা এখন ভার্টিক্যাল অয়েল সেপারেটর আছে 2006 সালের পরে। এই অয়েল সেপারেটরটা, এটাতে অয়েল সেপারেটর একটাই প্রচলিত, এখানে অয়েল সেপারেটর আপনার একটাই প্রচলিত। এবং অয়েল সেপারেটর রিটার্ন লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা সলিনয়েড দিয়ে কন্ট্রোল করে। তারপরে যে এই সলিনয়েডটা মাঝে মধ্যে অন অফ হয়, মাঝে মধ্যে কন্টিনিউয়াস না, মাঝে মধ্যে অন অফ হয়, তখন এটা অটোমেটিক হয়ে গেছে। সাপোজ 5 সেকেন্ড অন রাখুন, লিকুইড চলে গেল, অ্যাকশনটা আবার অফ করে দিন, আবার 3 মিনিট ধরে না টাইমারে তার ফিক্সড যাবে। এটা ড্রয়িংটা যখন ক্লিক করবে তখন বুঝতে পারবেন যে এটা কিভাবে ভিতরে করে নিয়ে তার অ্যালাইনমেন্ট আছে, কিভাবে পরিষ্কার করবে, ঠিক আছে? এটা বই করে আমি যা করে দেবো আর আমি তৈরি করে দেখাই এটা এইভাবে। আচ্ছা, অয়েল সেপারেটর মডেল হচ্ছে ইন্টারকুলার, সেম লাইক আপনাদের সেম এটা কাজ। এটা দিয়ে আমরা কম্প্রেসরের হাই স্পিড লো স্পিডের যে গ্যাসটা কম্প্রেস করে, লো স্পিড গ্যাসটা কম্প্রেস করে আমরা ইন্টারকুলার এবং তার সাকশন হয়ে যে লো স্পিডে হাই স্পিডে সাকশন চলে গেছে কম্প্রেসরের বডির ভিতরে। দুইটাতে কন্ট্রোল করার জন্য যে স্টপ ভালভ আছে এখানে বন্ধ করবেন, তারপরে আপনার ইন্টারকুলারের কোনো প্রবলেম হতে পারে, করবেন এখানে ভালভ
তারপরে তো এটা নিচে একটা ভালো আছে, আর হচ্ছে উপরে ইনলেট আউটলেট দুইটা ভালো, ঠিক আছে? ইনলেটে একটা আউটলেটে একটা, এই দুটা ভালো বন্ধ করলে এখন এই পাশে লিকুইড যে ঢুকতেছে এই পাঁচটা ভালো বন্ধ করলে আপনার ইন্টারকুলার আইসোলেট হয়ে যাবে। আর কম্প্রেসর যদি আইসোলেট করতে হয় তাহলে আপনার ভালো বন্ধ করতে হবে চারটা, একটা দুইটা তিনটা নিচের একটা, চারটা ভালো বন্ধ করতে হবে কম্প্রেসর আইসোলেট করার জন্য, ঠিক আছে? আর যদি অয়েল সেপারেটর ফুটে যান তাহলে আপনার আউটপুট হবে তাও পাঁচটা, ঠিক আছে? অয়েল সেপারেটর যদি আপনি ফুটে যান আপনার প্রায় পাঁচটা আইসোলেট করা লাগবে। ওকে, ইন্টারকুলারের কাজ তো নরমালি জানেন, যেটা হচ্ছে গিয়ে ইন্টারকুলার, কথাই বলতেছে ইন্টার মানে মধ্য, নরমালি না ইন্টারসিটি বাস, লাইক ইন্টার মধ্য কুলিং কন্ডেন্সার থেকে হাই রিসিভার হয়ে যখন লো রিসিভারে যাবে এটার মাঝখানে তাকে একটু ঠান্ডা করে দাও, এটার নাম হচ্ছে ইন্টারকুলার। ওই জায়গায় টেম্পারেচার হচ্ছে 35-36, ম্যাক্সিমাম গেলে 40। রিসিভারের ভিতরে যে লিকুইডটা থাকে আপনারা দেখবেন একটা মিটারের ভিতরে 2-3টা কাটা থাকে, অনেক সময় কনফিউজ হয়ে যায়। এটা একটা হচ্ছে প্রেসারের, একটা হচ্ছে মেগাপ্যাসকেল, একটা হচ্ছে বার, ভিতরে কিন্তু নীল কালি বা লাল কালি দিয়ে একটা -10 এটা হচ্ছে টেম্পারেচার। ওই প্রেসারে ওইটার ভিতরে যে গ্যাসটা আছে, যে রেফ্রিজারেন্ট আছে, লিকুইড বা ভ্যাপার যেই অবস্থায় থাকে ওইটার টেম্পারেচার হচ্ছে অত ডিগ্রি সেলসিয়াস। এটা মানিয়েছে এটা অনেকেই জানেন। তারপর আমি আবার বললাম যে ওইখানে মিটারে দেখেন আপনার যে 12 কেজি দেখতেছি উপরে, তার নিচে কিন্তু আরেকটা লেখা আছে 35, 36 বা 38 ডিগ্রি সেলসিয়াস। ওইটা হচ্ছে ওই লিকুইডের টেম্পারেচার। ওই লিকুইডটা যখন এখান দিয়ে দিয়ে আপনার লো রিসিভারে করবে, আমার লো রিসিভারের টেম্পারেচার থাকতেছে -45, 46। তো এটা ডিস্টেন্সটা অনেক না, 36 -45, প্রায় 80 ডিগ্রি ডিফারেন্স, 80-81 ডিগ্রি ডিফারেন্স। এই ডিফারেন্সটা কমানোর জন্য ইন্টারকুলার ইউজ করা হয়। ইন্টারকুলার এটা টেম্পারেচার কোনো সময় -6 করে দিয়ে দেয়, কোনো সময় -10 করে দেয়, কোনো সময় 0, কোনো সময় +10। রাইট? আমি যে কোনো সময় বললাম, আমি একটাই বলে দিলাম -13 থাকবে, তখন আপনি এটা আমার বলবেন হ্যাঁ ভুল হয়েছে। কেন বললাম কম্প্রেসর যখন রান করে তখন টেম্পারেচার বেশি থাকে, ভেতরের টেম্পারেচার বেশি থাকে। তখন কি হয়, এই ইন্টারকুলার এত কুলিং করতে পারে না, তখন এই ইন্টারকুলারের টেম্পারেচার থাকবে +16, +16। যখন এই লাইনটা দিয়ে যাবে তখন এটা টেম্পারেচার থাকবে +16, +20, +18। সে এত কুলিং করতে পারবে। যখন ভেসেলের টেম্পারেচার নামবে এটার টেম্পারেচার আস্তে আস্তে নামতে থাকবে, এটার টেম্পারেচার আস্তে আস্তে -10 পর্যন্ত চলে আসবে বা -6 পর্যন্ত চলে আসবে। ইন্টারকুলারের টেম্পারেচার নরমালি -6, -8 এরকম হয়ে থাকে। আপাতত চেক করলে আপনারা পাবেন, ঠিক আছে? এই লিকুইডে আপনার লো প্রেশার ভেসেলে যাচ্ছে। আচ্ছা, ইন্টারকুলারের ভিতরে এটা দিয়ে ঢুকতেছে, এটা ঢুকে এটা পজিশনে এই বরাবর, এই পাইপটা ঠিক আছে না, এই পাইপটা এই বরাবর। আমি আপনাদেরকে একটা ড্রয়িং দেখাই, এই পাইপটা কোথায় গেছে, এই পাইপটা এই বরাবর আছে, আইসা এখানে এরকম ভাবে রয়েছে। এই গ্যাসটা গিয়ে ভিতরে যে লিকুইড আছে না, এই লিকুইডের উপরে ইয়ে আমাদের ঢাকার থেকে বুদবুদ হয় না, বাতির ভিতরে যদি আমি উপর থেকে ফুদে বুদবুদ করে না, সেই জিনিসটা এখানে যেটা রিটার্ন ওইটার পাইপ ওইখানে উপরে লাগানো, ওইটার কাজ হচ্ছে লিকুইড ব্যাক করানো, ওইটার কাজ হচ্ছে গ্যাসটা ব্যাক করা, ব্যাপারটা হ্যাঁ, এটার কাজ হচ্ছে ব্যাপারটা ব্যাক করা। যদি কোনো কারণে লিকুইড আপ হয়ে যায় তখন এটা টানে চলে যাবে, কারণ কম্প্রেসরের ক্যাপাসিটিও অনেক, টানেই চলে যাবে, ধুমগুলা লিকুইড চলে যাবে, ঠিক আছে? এটা গেল আপনার এই দুটো পাইপ। ওই যে পাইপটা আসছে লিকুইড কন্ডেন্সার থেকে যেটা আসছে নীল কালারের ঢুকলো, ওইটা কি কন্ডিশনে আছে ভিতরে, ওইটা ঢোকার পরে ভিতরে এরকম কয়লা কাঠের আছে, কয়লা কাঠের দুইটা গ্যাসের আবার চলে এটা দিয়ে বের হয়ে গেছে। এটা ডাইরেক্ট এটা ভিতরে ঢুকে না, বুঝতে পারছেন? এটা কয়েল পেঁচানো আছে, এটা নাই না, এই জায়গা থেকে কয়েল পেঁচানো শুরু হয় এই পর্যন্ত। পরে আবার সেন্টার দিয়ে এটা বের হয়ে গেছে, এই বের হয়ে এটা ঠান্ডা করার জন্য হ্যাঁ যাতে এটা সারফেস এরিয়া বেশি হয়, মানে একটু গ্যাসটা একটু বেশি ঘুরতে পারে, বেশি সময় পায় এখানে ঠান্ডা হওয়ার জন্য।
আচ্ছা, এটার ভিতরে এখন লিকুইড আসে কোন জায়গা থেকে? লিকুইড হইতো এই যে লিকুইড লাইনটা আছে না, আরেকটা বাইপাস, এই বাইপাসটা দিয়ে আপনার এটা দিয়ে লিকুইড ওকে, ঠিক আছে, এইটা দিয়ে লিকুইডটা ঢুকতেছে, ঢোকার পরে এখানে যে ফ্লোট ভালভ আছে, মেকানিক্যাল ফ্লোট ভালভ, এটার নাম হচ্ছে SVO। আপনাদের অলরেডি আছে এখানে, বা আপনাদের ওইখানে সালড্রামের সাথে আছে SVO। এটা হচ্ছে মেকানিক্যাল ফ্লোট ভালভ। ও ক্যাপাসিটি ভিতরে একটা ফ্লোট আছে, ক্যাপাসিটি উপরে বেস করে যখন নামে লিকুইড ঢুকতে থাকে, যখন ওঠে লিকুইড বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এই ফ্লোট ভালভ আমরা লিকুইডটাকে কন্ট্রোল করে। ফ্লোট ভালভের লেভেলটা এখানে, তার মানে হচ্ছে এইখানে ফ্লোট ভালভের লেভেল, এই এতটুকু লিকুইড থাকবে। কয়েলটাও আছে এটার ভিতরে, এই পাইপটা আছে না, এই পাইপটাও আছে এই লেভেলের নিচে। যখন লিকুইড কমে যাবে, গরম গ্যাস এখানে চলে আসবে, গরম গ্যাস, তখন ইন্টারমিডিয়েট হাই প্রেশার ট্রিপ করবে। যখন লিকুইড থাকবে না, গরম গ্যাসটা চলে যাবে, তখন লিকুইড হাই প্রেশার ট্রিপ করবে। আবার যখন লিকুইড বেড়ে যাবে, তখন আমরা এটা ট্রিপ করব। আমরা যখন মেকানিক্যাল, এটা মূলত স্যাপ্রো আমরা যখন মেশিনে ইনস্টলেশন করি, আমরা মেজর 2-3টা ভুল পাইছি তাদের, মেজর নট মাইনর, এটা মেজর। আমরাও কেন করি না, কারণ একটা জিনিস আনলে আমরা যদি নিজের থেকে করতে যাই, দেখা যাবে যে একটা কমপ্লেন আসবে, তো ওরা মডিফিকেশন করতে দেখেই যে সমস্যা। আমরা ওইভাবে লাগাইছি, ভুলটা ধরা পড়তে পরে যখন আমরা প্রবলেম, এই যে লিকুইড ব্যাক করতেছে, এরকম হওয়ার কথাই না কোনো সময়। কেন এটা হবে, এটা ফাইন্ড আউট করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের যে লিকুইড লাইনের যে কানেকশন থাকার কথা অন্য পাশে, ওরা দিয়ে রাখছিল আরেক পাশে। জাস্ট আমরা কনফিউজ হয়ে গেছিলাম, ওরা দিয়ে রাখছিল নিচে, এটা দেওয়া লাগে এসে কি আপনার অন্য ক্ষেত্রে। এই ফ্লোট ভালভটা নিচে কানেকশন করে অন্য জায়গায়। আপনাদের যে সালড্রাম আছে না, সালড্রাম সিস্টেমে এরকম করে। বা এটা যদি এই আমরা লো প্রেশার ভ্যাসেল ইউজ করি এই ফ্লোট ভালভটা, তখন কি ওই কানেকশনটা হয়। এটার সাথে আরেকটা PMLX ড্যানফোর্সের আরেকটা ভালভ আছে, PMLX এর সাথে এই ডিজাইন করা থাকে, বাট এখানে তো PMLX ইউজ করা হয় না। তো এখানে কানেকশনের কারণে আমাদের প্রবলেম হয়েছিল, এখন আর প্রবলেম হয় না। একবারও তো লিকুইড ব্যাক যায় না, তারপর না 2বার যাওয়ার পরে। আচ্ছা, এই একটা গেল। এরপরে এখানে একটা লেভেল সেন্সর আছে অটোমেটিক, ওই লেভেল সেন্সর পর্যন্ত এই যেটা, এই যে এই লেভেলে যদি আসে কোন মেকানিক্যাল ফ্লোট ভালভ ফল্ট করবে, কম্প্রেসর রানিং, ওই লেভেল থেকে এই লেভেলে চলে আসে, কম্প্রেসর শাট অফ হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে কম্প্রেসর শাট অফ। এবং এরা আসবে থার্মাল রিলে প্রবলেম অর লেভেল সেন্সর প্রবলেম, বা অন্য একটা কম্প্রেসর মোটর ইউরো, এরকম একটা প্রবলেম দেখাবে। আপনার এই জায়গায় একটা, যখন কম্প্রেসর রানিং করে এই জায়গায় একটা লাল বাতি জ্বলে দেখবে, লাল বাতি না জ্বলা মানে এখানে লিকুইড চলে আসে, আর লাল বাতি জ্বলা মানে লিকুইড নাই, ঠিক আছে, লেভেলটা ঠিক আছে, ঠিক আছে। এখানে একটা ভালভ আছে, এই রেগুলেটিং ভালভ, একেবারে এই পাশে এই সাইডে রেগুলেটিং ভালভটা কাকে দেন ডাকতেছে, কোয়ার্টার টার্ন খোলা আছে। এটা হচ্ছে কোয়ার্টার টার্ন, মানে এক পেজ ঘোরানো, এক পেজ যদি সম্পূর্ণ এক টার্ন হয়, এটা করা আছে 25, মানে সাইড ভাগের এক ভাগ খোলা, এটা ঠিক আছে। এটার পজিশন হইছে সাইড ভাগের এক ভাগ, এটা কন্টিনিউ যাইতে থাকে, ওই পরিমাণেই এটা গ্যাস এটাকে লিকুইড তৈরি করে মেকানিক্যাল ফ্লোট ভালভ। কারণ আমরা এটা এক টার্ন মানে কোয়ার্টার টার্ন দিয়ে দেখছি, হাফ টার্ন দিয়ে দেখছি, 75 এ দেখছি, 1 এ দেখছি, দেড় টার্ন দেখছি, 2 টার্ন চেক করছি। আমরা 2 টার্ন পর্যন্ত চেক করে দেখছি কি সিচুয়েশন হয়। পরে দেখলাম যে কোয়ার্টার টার্নে কম্প্রেসরে লিকুইডও আসে না, কোনো প্রবলেম নাই, হাই টেম্পারেচারও হয় না, কিচ্ছু হয় না। এই জিনিসটা এই জন্য আমরা চেক করে রাখছি, ঠিক আছে। এই জিনিসটা আমি একটা লিস্ট দিব আপনাদের, ওই লিস্ট অনুসারে আমি আবার চেক করে দেবো কোন ভালভের পজিশন কি আছে, যেগুলো আমরা সেটিং করছি, আমার কাছে রেকর্ড আছে, ওই ভালভ আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে একটা সলোনয়েড ভালভ আছে, এই সলোনয়েড ভালভটা ওইখানে যখন কম্প্রেসর চালু হবে, কম্প্রেসর চালু হওয়ার পরেই এখানে ইয়া করবে,
প্রেসার সিলিন্ডার বাল্বটা অন হবে, তখন লিকুইড ভিতরে ঢুকবে। প্রথমে কম্প্রেসর 0% স্টার্ট হবে, এরপরে 5 সেকেন্ডের ভিতরে 33% যাবে। এটা আমরা না, স্যাপ্রো ডিজাইন করা। আমরা চাইছিলাম এটা 30 সেকেন্ড চালানোর জন্য, আর স্যাপ্রো রিকমেন্ড করে না যে কম্প্রেসর স্টার্ট হওয়ার 5% এর ভিতরে 33%, এরপরে তুমি 33% চালাও আধা ঘন্টা একটা ওরা বলতেছে এইভাবে। এরপরে 50%, এরপরে 67, এরপরে 83, এরপরে 100। এই আর এখানে ডিসচার্জের টেম্পারেচার আছে, ডিসচার্জ টেম্পারেচার সেন্সর, সাকশন টেম্পারেচার সেন্সর, এখানে টেম্পারেচারটা দেখানো হয়। আর হেড কুলিং এর সিস্টেম তো আপনাদের যেগুলো আছে এখানেও সেম। হেড কুলিং এ আশা করি প্রবলেম হচ্ছে না। হেড কুলিং পাম্প আছে, যেটা পাম্পের সাকশনে এখন বর্তমানে মশার কারণে যে প্রবলেমটা হচ্ছে, প্রচুর পরিমাণ মশা। আমি আজকে রিকমেন্ড করবো যে ওইখানে যে একটা লাইট আছে না গেটে, ওই লাইটটা বন্ধ রাখার জন্য। আমরা তো ওই লাইটের কারণে এই জায়গায় ঘোরাফেরা করে, আর পাম্পের সাকশন তো বেশি, ফ্যানটা এমনি নিয়ে আসে ওটা আসলে দরজার সামনে যে লাইটটা আছে না, এটা 2-3 দিনই ক্লিয়ার করে, কারণ প্রচুর পরিমাণে মশার কারণে ফিল্টারটা বারবার ব্লক হয়ে যায়, দেখা যায় যে খেয়াল করা হয় না। এটা মেজর প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম হলো এটা। এখন কারণ হচ্ছে কি, পথে যদি আপনার 24 ঘন্টার ভিতর 2-3 বার আপনার ফিল্টার পরিষ্কার হয়ে যায়, সেই ক্ষেত্রে তো সমস্যা। এটা তো নর্মালি হওয়ার কথা না। আর হচ্ছে কি, আচ্ছা ওইখানে চিকন নেট দিলে বাতাস কি বাধা পাবে? মসকিটো যে নেটটা একেবারে পুরো হইলে পাবে পাবে স্যার। মশারি যে পরিমাণ, ওই পরিমাণ দিলেও বা কন্ডেন্সার বাতাস কম, সেক্ষেত্রে সমাধান করবে। স্যার, সমাধান আছে তো? সমাধান হয়েছে। এখন পানির ভিতরে অনেক ময়লা আছে, লাইটটা বন্ধ রাখেন, আর আপনার উপর দিয়া ওই চেয়ারের একটু ছাউনিটা উপরে একটা মোটা নেট লাগানো হয়েছে না? নেট আসে নাই? আচ্ছা যাই হোক, ওটা আমরা নেট একটা লাগাই দিই। তারপরে সেটা আমরা মোটা চেক নেট। করলাম যে এখন চিকন নেট